চিরঞ্জিত চক্রবর্তী এবার ধর্মেন্দ্র। কেন ধর্মেন্দ্র, কি কারণে ধর্মেন্দ্র, তার মুখ থেকে শোনা যাক। যে এটা তো সত্যি একটা চমক যে পর্দায় হেমা মালিনী এবং ধর্মেন্দ্র। অল টাইম কয়েকটা বিশেষ জুটি যে আছে ভারতবর্ষে, তার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ জুটি এবং তার পরিণতিও পেয়েছে, দুজনে বিয়েও করেছে। তো সেই নাম দুটো নিয়ে একটু এখানে জাগলারি আছে, খেলা আছে আর কি। হঠাৎ একজন বাঙালি ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, তার নাম ধর্মেন্দ্রই বা কেন হলো সেটাও একটা প্রশ্ন আছে। কিন্তু এটা ধর্মেন্দ্র এই জন্যে, প্রত্যেক হেমাবলীর একটা ধর্মেন্দ্র থাকতেই হবে। এই মেয়েটি যেটা, ইটস এ কনসেপ্ট যে ও ফিল করে, মনে করে যে ও হেমামালিনী। সেটা লোকে যতই হাসুক, যতই মজা পাক, যাই হোক না কেন, কটূক্তি করুক, কিন্তু হোয়াট শি ফিলস এরকম একটা ব্যাপারটা। তো সেই জায়গাটা থেকে হেমামালিনী খুঁজতে খুঁজতে একজন ধর্মেন্দ্রের নাম পায় এবং ধর্মেন্দ্র ছাড়া হেমা মালিনী অসম্পূর্ণ এটা মনে করে সে তার সঙ্গে দেখা করে। এটা কি মানে আমি যখন হেমা মালিনী কোথাও কি একটা মেটাফর, বিকজ হেমা মালিনী সবসময় একটা ড্রিম গার্ল, আবার একটা স্বপ্নের পথ চালাও। মানে লোকে খুব সুন্দর হলেও বলে হেমা মালিনী, গাল দিলেও ঝগড়া করলেও বলে হেমা মালিনী, আবার বিহারের রাস্তা হেমা মালিনীর গালের মতো করে দেবেন বলে পলিটিশিয়ানরা বলে থাকেন। মানে হেমা মালিনী সব ক্ষেত্রে কিন্তু একটা কমন ফ্যাক্টর হয়ে আসে। তাই সত্যি তাই, সেরকমই একটা ঘটনা এখানে ঘটছে। অন্য অনেকগুলো ছবি এই ধরনের হয়েছে, বচ্চন বলে ছবি একটা হয়েছিল, তারপরে একটা বোধহয় কি আমি দেবের ভক্ত নাকি একটা ছবি হয়েছিল, সেটা বোধহয় হ্যাঁ বান্না চাহাতি হুঁ। তো এরকম হয়েছে, সেরকমই এটা একটা ওইটাকে নামটাকে ঘিরেই ব্যাপারটা। তো এখানে ওই একটা রং কনসেপ্ট বা একটা সাইকোলজিক্যাল কেস বলা যেতে পারে, যার ধারণা ও হেমামালিনী, যা যা হেমামালিনী পারে ও নাকি সব পারে। আমায় দেখাচ্ছিল আমি নাচতে পারি, আমি ঘোড়া চালাতে পারি, এইসব বলছিল। আমি প্রথমে ওকে পাগল ভেবেছি, কিন্তু আস্তে 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 আমি বুঝতে পারলাম যে ও এই ধর্মেন্দ্রকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। সেই ভালোবাসাটা থেকে একটা আমার ওর প্রতি একটা কীরকম একটা স্নেহ, একটা ভালোবাসা। আমার তো বয়স বেশি, একটু বুড়ো ডাক্তার আর কি, তো সে আনসাকসেসফুল ডাক্তার। সেও কোনো একটা সময় যেন ওকে একটু জায়গা দিতে আরম্ভ করে, যেটা প্রথম থেকে দূর দূর করে তাড়াচ্ছিল, মানে ভুল একটা জিনিস হচ্ছে এরকম হচ্ছে। চিরঞ্জিত চক্রবর্তী আমি জানি যে আজকাল খুব বেছে বেছে কাজ করে, তুমি সব কিছু থেকে নিজেকে একটু সরিয়ে নিয়েছো বা নিজেকে নিজে সময় দিচ্ছ, ছবি করছো বেছে বেছে, রাজনীতিতে তুমি রয়েছো, আবার বলছো বারবার যে এবার একটু অবসর নেবেও, একটু রাজনীতি থেকে সরে আসতে চাইছো। তাহলে সামনেই তো নির্বাচন, 2026-এ কি সত্যি আর লড়াইয়ে নামার ইচ্ছে নেই? হ্যাঁ, আমি তো বেসিক্যালি প্রথম থেকেই বলে আসছি আমি আর থাকবো না। যখনই আমরা অনেক সিটে জিতে গেলাম এবং যখন আমাদের মিনিস্ট্রি তৈরি হয়ে গেল, যেটা এক্সপেকটেশন ছিল আমাদের নেত্রীর, সেইখানে আমি ওর সঙ্গ দিয়েছিলাম এবং একটা সিট ওকে এনে দিয়েছিলাম। কিন্তু তারপরে যখন সেটা হয়ে গেল, ফুলফিলড হয়ে গেল, তারপর থেকে আমি বলছি যে পরের বার থেকে বলছি আমি আর থাকবো না, আমায় ছেড়ে দিন, কারণ এটা আমার সাবজেক্ট না, এটা আমি বুঝি না, করতেও চাই না। কিন্তু আমায় ছাড়েন না উনি, নিশ্চয়ই ওনার পলিসি অনুযায়ী। তো এবারও আমি জানিয়ে রেখেছি যে আমি ছাড়তে চাই, কিন্তু আলটিমেটলি উনি ডিসাইড করবেন কি হবে। কি এমন কারিশমা চিরঞ্জিত চক্রবর্তীর রয়েছে, মানে যেখানেই যাও লোকে সবাই তোমাকে বেঁধে রাখতে চায়? এটা কি নিজের মধ্যে সততা একটা গুণ, নাকি তোমার সকলের প্রতি একটা আমি বলতে পার্সপেক্টিভ বলতে পারো, বা সকলের প্রতি তোমার একটা ওয়ে অফ ভিশন বা ইন্টারাকশন বা ব্যবহার, সৌজন্য? অ্যাকচুয়ালি অনেক মানুষ আছে যারা বলবে যে সে কি পারে, সে কি পারে, সে কি করে, যার জন্য লোকে ভালোবাসে, যার জন্য তাকে দেখার জন্য পাগল হয়ে যায়, কিংবা টিকিট কাটে হলে গিয়ে, কিংবা ভোট পায় কি কারণে। আমি কোনো রকম ওটাই বলবো না, আমি শুধু একটাই জিনিস বলবো, সেটা হচ্ছে কেন এরা ভোট দেয় আমাকে, আমি কেন প্রত্যেকবার 25-30 হাজার ভোটে জিতে যাই, কিন্তু আমি বেসিক্যালি একজন পলিটিশিয়ান নই। সেগুলো তারাই বলতে পারবে, আমার ভক্ত যারা দর্শকও আছেন তারাই বলতে পারবেন কেন আমার ভালোবাসেন, এটা আমি বলতে পারবো না। আমার সৌভাগ্য একটা, সেটা হচ্ছে আমি একটা প্রায় লংগেস্ট পিরিয়ড আমি কাজ করে যাচ্ছি, আমার দোয়া হচ্ছে সিনেমা, আমার পলিটিক্যালি আমায় দাঁড় করানো হচ্ছে টিকিট দিয়ে আর কি। এটা খুব লম্বা সময়, মানে 15 বছর ধরে একজন MLA রয়ে যাচ্ছে, বিরাট ক্যারিয়ার, তিনটে টার্ম।
তার সঙ্গে আবার সে সিনেমা করছে প্রায় 50 বছর হয়ে গেল, তাও তাকে রোল দেওয়া হয়, তাও তাকে চায় লোকে। তো এটা যাই কী জন্য এটা এরকমই, মানে আই ডোন্ট নো, এটা এক্সপ্লেন করা যাবে না। প্রাপ্তি তো নিশ্চয়ই, যেটা বলছি কেন সেটা তো বলতে পারো না। এই যে এত বদল দেখেছো তুমি, চলচ্চিত্রের কথাই যদি বলি, তোমাদের সময় একরকম ছিল, পরবর্তীতে আরেক রকম ছবি এবং তার প্রচার এসেছে। রিসেন্টলি যে ছবিগুলো হচ্ছে বা তার প্রচারটা প্যারালালি খুব অন্যরকমভাবে হচ্ছে। তোমার আগের ছবি ধূমকেতুকে তো দেখলাম, আমরা এখন দেখছি যে নজরুল মঞ্চ, নেতাজি ইনডোর, এগুলো ভরে ভরে প্রচার হচ্ছে, কিন্তু ছবির সঙ্গে কিন্তু প্রচারের কোনো মিল নেই। না, মিল নেই, কিন্তু সেটাকে ছবিটার উদ্দেশ্যেই হচ্ছে, সেটা তো ডেফিনেটলি তার ব্যানার নিয়ে হচ্ছে, সবই তো তাই হচ্ছে। তো সেক্ষেত্রে এটা তোকে আমি ভালো বলবো, এটা ক্রিয়েটিভিটি, নতুন একটা ক্রিয়েটিভ অ্যাঙ্গেল এসছে যেটা প্রচার আগে ছিল না। তো ক্রিয়েটিভিটি, আই অলওয়েজ ওয়েলকাম ক্রিয়েটিভিটি। যদি ক্রিয়েটিভ কেউ কিছু করে তো আমার দারুণ লাগে। আর তাদের রেজাল্টও পাওয়া যাচ্ছে, ধূমকেতু সুপারহিট করে দিয়েছে একটা প্যারালাল লাভ স্টোরি তৈরি করে, সেই জন্য ভালো লাগছে। হ্যাঁ, সেটা হচ্ছে, তো হোক না, হোক না, আসুন। হ্যাঁ হ্যাঁ, একদম পজিটিভ, 100% পজিটিভ। সময় পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, মানুষ অন্যভাবে দেখতে চাইছে, আগের মতো হ্যাকনিড নয়, নতুন কিছু চায় সবসময়। তাহলে কি এর গানটা এত হিট হয়ে যায় নাকি, এত ভাইরাল হয়ে যায় নাকি? তো ভট্টাচার্যের গান দারুণ লেগেছে, তো গানটা অদ্ভুত করেছে তো অনির্বাণের, তো সেটা তো দারুণ। এগুলো সবই তো ক্রিয়েটিভ, সবই তো অদ্ভুত। হ্যাঁ, ভালো তো, সেটা ইউজ করেছে তো। গান লাগানোর জন্য যা করতে হবে সেখানে করতে হবে। যদি ওখানে যেতে হয় 5 মাথার মোড়ে যেতে হবে, যদি ইনডোরে যেতে হয় তো যেতে হবে। যদি আমাকে ছবি লাগাতে হয়, এখন ছবি বা এই বাঁচাটা অনেক কস্টলি হয়ে গেছে, আগের মতো নয়। একটা ধুতি পরে, একটা শার্ট পরে, পাঞ্জাবি পরে ঝুঁকে ঝুঁকে রাস্তায় ঘুরে বেড়ালে তো হবে না, বাসে উঠলে হবে না। তার মানে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি রয়েছে। হ্যাঁ, সবগুলোই এখন মার্কেটিং স্ট্র্যাটেজি, সবই কর্পোরেট হয়ে গেছে, অন্য জিনিস এখন আর সেই যে বসাকবাবুর একটা পয়সা দিয়েছিল ওরা একটা ছবি করছি, ওরময় হয় না ছবি। আমি একদম সবসময় যাই, নতুনদের সঙ্গে যাই, অ্যাবসলিউটলি। শুধু যখন রোলটা করব তখন কোনটা করছি, বিলাস ফেরত একজন ব্যারিস্টার করছি নাকি একজন দুস্থ মানুষ, একজন সামান্য একজন হোমিওপ্যাথি ডাক্তার, ওর একজন ক্যারানি, রিটায়ার্ড বাবা, এরকম কিছু করছি, সেটার উপর ডিপেন্ড করবে আমি কীভাবে বিহেভ করব। আমরা বলি না যে সময়ের সঙ্গে সঙ্গে সবটাই বদলে যায়, হিস্ট্রি রিপিট ইটসেলফ অলসো। এরকম দেখি, আমরা দেখলাম বহু বছর পর, মানে নানা অমিল থাকা সত্ত্বেও মতবিরোধ কাটিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার ফিরে এলেন, আবার দেব শুভশ্রীও ফিরে এলো ছবির মধ্যে দিয়ে, ভবিষ্যতে তারা কাজ করতে পারে। আর কোন জুটির অপেক্ষায় রয়েছে এরকম ফিরে আসবে? আর বাকি রইল কোথায়? সুপারহিট জুটি ছিল এর দেবশ্রী, তো তারা যদি করে তো ভালো, খুব ভালো লাগবে। ওয়েলকাম করছি আমি, খুবই আশাবাদী। আমি অলওয়েজ পজিটিভিটি মানুষ, আমি সবসময় বলি ভালো হবে এবং এইগুলোকে এক্সপ্লোর করতে হবে। এই যে বিজ্ঞাপন বা প্রমোশনের যেগুলো হচ্ছে, একটা ছবি অনেক খরচা হয় করতে, এখন সেই টাকাটা তুলতে হবে। তো আগেকার মতো বসে থাকলে হবে না, শুধু একটা বিজ্ঞাপন দিয়ে কাউকে, ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে যে ছবি নিয়ে নেবে পাবলিক, নিলেও না হলে না নিলেও, এখন ওই বললে চলবে না। এখন মিনিমাম কালেকশন একটা আনতে হবে। তারপরে গ্রামের হাউসগুলো নেই আমাদের, 750 হাউস ছিল, এখন 40টা হাউস, ফলে আমাকে তুলতে হবে। তারপরে মাল্টিপ্লেক্সে একটা বাংলা ছবি চালানো খুব শক্ত, সেটাকে একটা খুঁড়ে একটা অ্যারেঞ্জমেন্ট করে নেগোসিয়েশন করে তো জায়গা পাওয়া গেছে প্রাইম টাইম, এটা তো দারুণ একটা প্রগ্রেস। তো সেইখানে ছবিগুলো তো লাগাতে হবে। যদি বারবার তুমি ফেল করে ছবি, তাহলে কিন্তু ওই প্রাইম টাইমটা থাকবে না। কিন্তু সরকার তো বাধ্যতামূলক করে দিয়েছে এখন প্রাইম টাইম এবং হলে ছবি টাঙানো চলে। যদি পরপর ফেল করে, ছবি না পাওয়া যায় ওটার দিকে দেখানোর জন্য, তাহলে একটা সময় উইথড্র করবে, হল মালিকটা চেপে ধরবে যে এই শোগুলো নষ্ট হচ্ছে, বলবে তো। তার মানে আমাদের এমন ছবি দিতে হবে যাতে ওই সময়টাকে আমরা রাখতে পারি। লাস্টলি যেটা বলা, যেহেতু অনেক আলোচনাই হলো, অনেক প্রোগ্রেস, অনেক ধাপ প্রতি ধাপ আমরা দেখলাম, চিরঞ্জিত চক্রবর্তী এখনো কোন ক্রাইটেরিয়া ম্যাচ না করলে ছবি ফিরিয়ে দেয়?
রিফিউজ করো? ভালো স্ক্রিপ্ট, ভালো রোল, এই দুটো আমার কাছে খুবই important। অনেক সময় অনেক ছবিতে আমি হয়তো পুরো টাকাও পাই না বা হয় না, এরকম হতে পারে, কিন্তু যদি রোলটা খুব ভালো হয় তাহলে আমি করি। আমি স্ক্রিপ্ট আগে নিই, বলে দিয়ে যেতে, আমি না থাকলেও বাড়িতে দিয়ে যাও, আমি পড়ে নেবো, পড়ে নিয়ে আমি তোমায় দরকার হলে ডাকবো, না হলেও বলবো এসো না, স্ক্রিপ্টটা নিয়ে যাও, এই সিস্টেম চলে। পুজোর আগে তোমার ছবি রিলিজ হচ্ছে, পুজো মানে কি তোমার কাছে নস্টালজিয়া, নাকি পুজো মানে আমাদের 12 মাসের 13 পার্বণের একটা মানে পার্বণ শুধু? আমার কাছে এখন তাই, আগে ছিল এটা খুব ইম্পর্টেন্ট। তখন ঠাকুর দেখতে বেরোতাম, কতগুলো ঠাকুর দেখলাম, যদি 99 হয় সেটাকে 100 কী করে করবো, এইসব ছিল আগে। না, তারপরে হয়নি, তারপরে তো জুরি হই আমি, কাজে সেইভাবে দেখে বেড়াই, তখন দেখতে সুবিধা হয়। সেটা না হলে আর তো হলে দেখতে যেতে পারবো না আমি, হ্যাঁ যাবো না, তো সেটা যাওয়া হয় না। এখন আমি অন্যরকম করি, আমি ওই 4 দিনে হয়তো ছবি আঁকি, একটা পেন্টিং করলাম, এরকম। দুঃখ হওয়ারও তো নয়, মানে যারা চায়, এই জায়গাটাও তো মানুষ চেয়েছিল যে আমি তো এটা হওয়ার জন্য, এটা শাহরুখ খান বলেছিল যে আমি তো এই জায়গাটা পৌঁছানোর জন্যই এই এফোর্টটা দিয়েছি, সুতরাং এটা চলে গেছে বলে তার জন্য তো আমার দুঃখ প্রকাশ করার কারণ নেই, আমি তো এটাই চেয়েছিলাম। 9টা ছবি লাগেনি ওর, মাঝে মাঝে ডাউন হয়ে গেছিলো পুরো, আবার সেখান থেকে আবার শুরু করেছে। তো চিরকালই আমরা সিনেমার লোকেরা বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36, আর যদি সিনেমা ছয় তাহলে 3033, কাজে ওর কোনো ঘা শুকোবে না কোনোদিন, সিনেমার ঘা। অনেক ধন্যবাদ দীপকদা, তবে তোমার অভিনয়ের যে ছাপ সেটা কোনোদিন না শুকুক, সেটা থাকুক, আমরা সেটাই চাইবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলাম চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে, ক্যামেরায় কাঞ্চন ভূমিকার সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।